আহির ভীষণ কষ্ট পাচ্ছে গৌরীর হাহাকার দেখে, তবে তার শব্দে প্রকাশ করতে পারছে না। নীরবে 2 ফোঁটা চোখের জল পড়েছিল, তাৎক্ষণিক মুছে ফেলে। রাফিদ বাবার আদেশ পালন করছে। মসজিদের মুয়াজ্জিনকে খবর দিয়েছে, তিনি আসছেন জানাজা সম্পন্ন করতে। কজন লোক বাঁশ কাটা শুরু করেছে। মহিলারা মিলে গৌরীর মায়ের শেষ গোসলের ব্যবস্থা করছে। বাড়ির ভিড় কমতে শুরু করল। আমজাদ চৌধুরী রাফিদকে সব বুঝিয়ে দিয়ে ফিরে গেছেন বাড়িতে। সাথে শালুক, জয়ন্তন তারাও ফিরে গেছেন। মায়া যায়নি। গৌরীর সাথে বারান্দায় বসে আছে। চোখে সবটুকু জমা জল বিসর্জন দিচ্ছে গৌরী। তার মা এখনও জমিনে। একটু পর তাকে চিরতরে মাটির ঘরে শায়িত করা হবে, আর চাইলেও তাকে একটা নজর দেখা যাবে না। মায়া বেশ কিছুক্ষণ বুঝিয়েছে গৌরীকে, কাজ হচ্ছে না। দুনিয়ার সব ব্যথার সমাপ্তি ঘটলেও প্রিয় মানুষ হারানোর ব্যথা যেন কখনো সমাপ্তি মেলে না। আহির উঠোনে পায়চারি করছে, ঘুরে ঘুরে গৌরীর দিকে দৃষ্টি নিবদ্ধ করছে। তার অসহায় মুখখানি এতটুকু ভালো লাগছে না। কথা বলতে চাইছে তার সাথে, একটু সান্ত্বনা দিতে পারলে নিজের মনকে অন্তত বুঝ দিতে পারত। আহিরকে উদ্বিগ্ন দেখে মীর এগিয়ে গেল তার দিকে। জিজ্ঞেস করল, কি ভাবছিস? গৌরীর সাথে কথা বলতে চেয়েছিলাম। যা, বল। আশেপাশে গ্রামের কিছু মুরব্বীরা, তাদের সামনে বলবো? অপেক্ষা কর, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বলেই মীর মায়াও গৌরীর দিকে এগিয়ে গেল। মায়াকে আলাদা পাশে ডাকল, বলল, আহির গৌরীর সাথে কথা বলবে, তুমি ওকে একটু ঘরের পেছনে পুকুর পাড়ের দিকে নিয়ে যাবে। মায়া প্রথমে কিছুটা আপত্তিকর দৃষ্টিতে ভ্রুকুটি করল, এরপর ভেবে জবাব দিল, আচ্ছা। মায়া গৌরীকে নিয়ে পুকুর পাড়ের দিকে হাঁটল। আহিরও মীর গেল পিছু পিছু। পুকুর পাড়টি শান্ত স্নিগ্ধ। চারপাশে সবুজ ঘাস, নারকেল গাছ, কদম গাছের ছায়া জলে পড়ে ঢেউ খেলছিল। হালকা বাতাসে জলের উপর ছোট ছোট ঢেউ উঠছে। দূরে পাখির ডাকে পরিবেশটাকে আরও মধুর করে তুলছে সকালটা। কিন্তু স্নিগ্ধ সকালটাও যেন বিষিয়ে রাখছে গৌরীর মনকে। রাখারই কথা। গৌরী পুকুরের অপর প্রান্তে দৃষ্টি ফেলে দাঁড়ালো। মায়া পেছন থেকে সরে গেল। আহির এসে দাঁড়ালো গৌরীর পাশে। গৌরী অজানা কারো উপস্থিতি পেয়ে সাবধান হলো। চোখের জল মুছে মাথায় কাপড় টানল। আহির গলা পরিষ্কার করল খ্যাক খ্যাক করে। গৌরী মানুষটির গলার স্বর চিনতে পারল। ঘুরে আর তাকে দেখার প্রয়োজন বোধ করল না। আহির নিজেই আগ বাড়িয়ে বলল, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা পাচ্ছি না আমি। তোমার জায়গায় আমি থাকলেও হয়তো দিক বিদিক হারিয়ে ফেলতাম। মা হারানোর যন্ত্রণায় শেষ হয়ে যেতাম। দুনিয়াতে মা ব্যতীত আপন কেউ হয় না। তোমারও এখন আপন বলতে কেউ নেই। এতটুকু বলে থামে আহির। চোখ তুলে গৌরীকে দেখল। তার কোনো প্রতিক্রিয়া নেই। চুপচাপ সামনের দৃশ্য দেখছে। মানুষটি উপস্থিত এখানে হলেও মনটা নিশ্চয়ই তার মায়ের কাছে। আহির পুনরায় বলল, আমি তোমাকে ভালোবাসি, হয়তো তোমার মায়ের থেকে বেশি নয়, তবে তার মতো করে তোমাকে আগলে রাখার চেষ্টা করব। তোমাকে যত্নে রাখব। যতই ঝড়ঝাপটা আসুক না কেন তোমাকে কখনো ছেড়ে যাব না। এতটুকু ভরসা করে দেখো আমাকে। গৌরী এবারও নিশ্চুপ। আহির তার কাছে গিয়ে কিছুটা এগিয়ে দাঁড়ালো। বলল, তুমি এখন পুরোপুরি একা, তবুও তোমাকে একা বলতে ইচ্ছে করছে না, কারণ আমি আছি তোমার জন্য। একটু একটু করে তোমার ব্যথাটা দূর করার চেষ্টা করব। তোমাকে মিলন কুনজরে দেখেছিল, তোমার সর্বনাশ করতে চেয়েছিল, পারিনি। শুধু তোমার বুদ্ধিমত্তার সাহসের জন্য। এরপর যে আর এরকমটি হবে না তার কোনো নিশ্চয়তা নেই। তোমাকে এই গ্রামে একা ফেলে রেখে যেতে পারবো না।
যদি যাই তবে শান্তিতে থাকতে পারবো না। আমার ধারণা কখনো ভুল হয় না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তবে বলছো না। যদি আমার ধারণা সঠিক হয়েই থাকে তবে আমার ডাকে সাড়া দিও। আগামীকাল মায়ার বিয়ে, এরপর হয়তো চলে যাব। বিরতি নিল আহির, কণ্ঠে স্পষ্ট কান্না। ফের বলল, তোমার সিদ্ধান্তর জন্য অপেক্ষা করব। আহির চলে গেল। গৌরী ঘুরে তাকালো আহিরের দিকে। তার যাওয়ার পানে চেয়ে থাকলো কিছুক্ষণ। মায়া দূরেই দাঁড়িয়েছিল। তার কাছে এসে বলল, ভাইয়ার যাওয়ার পানে দেখছিস? তুইও নিশ্চয়ই তাকে পছন্দ করিস। সে কিন্তু খুবই ভালো মানুষ। অন্তত মীরের মতো বাজে না। একাধিক মেয়ের পেছনে ছোটাছুটি নেই। তোর এখন কেউ নেই। গ্রামে একা থাকাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাকে বলে বিয়ের আয়োজন করি। তার মা বাবা আসুক। তোকে এক দেখাতেই আশা করি পছন্দ করে ফেলবে। এরপর তার সাথে শহরে চলে যাবি। আর আজকে তুই আমার সাথে যাবি। একা একা থাকলে কেঁদে মরবি। গৌরীর মায়ের জানাজা সম্পন্ন হয়। তার মাকে কবরে শায়িত করা হয়। পুরুষেরা তাদের কাজ শেষ করে যার যার পথে ফিরে যায়। গৌরী দূর থেকে দাঁড়িয়ে মায়ের কবরটি দেখছে। চিরনিদ্রায় আজ তার মা। ডাকলেও আর সাড়া পাবে না তার। দুনিয়ার সব অভাব পূরণ হলেও মায়ের অভাব যেন কোনোদিন পূর্ণ হওয়ার নয়। এই শূন্যতা ধীরে ধীরে শেষ করে এক অসহায় সন্তানকে। দেখতে দেখতে পার হয় একটা দিন। গতকাল মায়ার গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তখনই খবর আসে গৌরীর মা মারা গেছেন। তিনি দীর্ঘদিন কাজ করেছেন নিজের ঘর ভেবে চৌধুরী বাড়িতে। আমজাদ চৌধুরী ওনাকে যথেষ্ট ভালো জানতেন। অসহায় বলে শালুককে দিয়ে বলাতেন ওনাদের সাহায্য করতে চান। কিন্তু গৌরী ও তার মা বড্ড আত্মসম্মানবোধ প্রখর মানুষ ছিলেন। অন্যের দেওয়ার সাহায্য কখনো গ্রহণ করতেন না। আমজাদ তাকে ভেবে এবং গৌরীর মনের অবস্থা ভেবে গতকাল গায়ে হলুদের অনুষ্ঠান বাতিল করে আজ করেছে। ইতিমধ্যে শুরু হয় আয়োজন। মায়া সকাল থেকে বেঘরে ঘুমাচ্ছিল। তার আজ গায়ে হলুদ সে ভুলেই গিয়েছিল। গৌরী ও তৃষ্ণা মিলে তার ঘুম ভাঙায়। মায়া ঘুম থেকে চটজলদি উঠে গায়ে হলুদের শাড়ি পরে নিল। হলুদ শাড়িতে যেন তাকে হলদে পরীর মতো লাগছে। শেফালি আসে তার ঘরে। জরুরি ভিত্তিতে জানালো তাদের এক্ষুনি গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত হতে বলেছেন শালুক। বেলা বাজে 11টা। সূর্য সবেই দেখা দিয়েছে। শালুক চান এক্ষুনি গায়ে হলুদের কার্যক্রম সম্পন্ন করতে। শীতের সময়ে যেন দিন খুব দ্রুত ফুরিয়ে যায়। শেফালি বলে চলে যায়। তৃষ্ণা গৌরীসহ সবাই মিলে মায়াকে নিয়ে উঠোনে উপস্থিত হলো। উঠোনের একপাশে সুন্দর করে সাজানো হয়েছে গায়ে হলুদের জন্য কলা গাছের ছাদনাতলা। মাটিতে রেখেছে পাটা কলসি ভর্তি জল। কারো হাতে হলুদের বাটি, কারো হাতে রং জল। গায়ে হলুদ শেষে ওরা রং জল দিয়ে একে অন্যের গায়ে দেবে। শর্ত আছে। শর্ত হচ্ছে যাকে রং জল দিতে লক্ষ্য করবে তার পালাতে হবে। রং জল তার শরীরে দিলেই তাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে। সবাই আনন্দের সাথে অপেক্ষা করছে কখন শুরু হবে গায়ে হলুদ। বাড়ির ছেলেরা উঠোনে ছিল। বাদবাকি অতিথিবৃন্দ সকলেই আনন্দ করছে। মায়াকে দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিয়ের সময় বোধহয় বিয়ের কনের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। আজ মায়ার বেড়ে গেছে। শালুক হাসলেন মেয়েকে দেখে। জয়ন্তন মায়াকে পা ছুঁয়ে সালাম করতে বলল মাকে। মায়া নুয়ে সালাম করতেই শালুক তাকে ধরে বুকে টেনে নিল। নিজের চোখের কাজল আঙুল টেনে নিয়ে মায়ার গলায় দিল নজর ফোঁটা। বলল, কারো নজর না লাগুক। মায়াকে নিয়ে যাওয়া হলো কলা গাছের ছাদনা তলায়। সবাই গোল হয়ে ভিড় করে দাঁড়ালো হলুদ লাগাবে বলে। মায়া সবাইকে রেখে দূরে তাকালো। সেদিকে দাঁড়িয়ে আছে মীর। সাদা রঙের শার্ট পরনে,
হাত দিয়ে চুলগুলো ঠিক করছিল। কথা বলছে আহিরের সাথে, মায়ার দিকে ঘুরেও দেখছে না। মায়া মন খারাপের জন্য আর মীরকে দায়ী করতে চাইল না। নিজেকে অল্প অল্প করে বোঝাচ্ছে, ভাগ্যকে মেনে নিচ্ছে। গতকাল মীর মাস্টারের বড় ছেলেকে মেরেছে, সেই সংবাদ তার কাছে পৌঁছায়। কেন মেরেছে সে পুরোপুরি আন্দাজ করতে পারছে না। তাকে মীর ভালোবাসে না, হয়তো বোন ভেবেই ওকে মেরেছে। তার আকার ইঙ্গিতে বোঝা যায় না তাকে ভালোবাসে কিনা। আজ একবারও মীর তাকে বিরক্ত করেনি, হয়তো আর করবেও না ভেবে চোখ নামিয়ে ফেলল। জয়ন্তন থেকে শুরু করে সবাই একে একে হলুদ দিতে শুরু করে। মায়া তখন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল তৃষ্ণাকে, বিয়েতে তো ছেলের গায়ে দেওয়া হলুদ দেওয়া হয় মেয়েকে, এটা কি আদ্রিয়ানের? হুম। কিছুক্ষণ আগেই হলুদ নিয়ে হাজির হয়েছে ছেলেপক্ষ থেকে দুজন। ওই যে চাচার সাথে কথা বলছে। মায়া আমজাদের দিকে ঘুরে তাকালো। একজন মুরব্বির সাথে একজন যুবক বসে আছে। আমজাদ তাদের সাথে কথা বলছেন। তাদের সামনে বেশ কপদের নাস্তার থালা। একে একে সবার হলুদ দেওয়া শেষ হলে উপস্থিত হলো মীর। সে বিদ্যুৎ গতিতে সবাইকে ঠেলে ঠুলে অগ্রসর হয়ে যায় সামনে। মায়া হঠাৎ মীরের আগমনে কাঁচুমাচু হয়ে গেল। অন্যদিকে ঠান্ডায় তার দুই ঠোঁট থরথর করে কাঁপছে। তার উপর মীরকে দেখে যেন কাঁপুনি আরও একটু বেড়ে গেল। মীর মায়াকে পা থেকে মাথা পর্যন্ত দেখল। দেখা শেষে এক ভ্রু উঁচিয়ে বলল, সবাই হলুদ দিয়েছে, আমিও একটু দিই। জয়ন্তন বেগম বললেন, বিয়ার কনের গায়ে বেডারা হলুদ দেয় না, অমঙ্গল হয়। ধুর বুইরা বেডি, সবখানে বাগড়া দেয়। আজ তোমাকে আগে হলুদ মাখব। মীরের কথা শুনে সবাই হাসি শুরু করল। মীর সবার উদ্দেশ্যে বলল, সবাই হাসি থামাও, আজ আমি বেয়াদব মেয়ের গায়ে হলুদ দেব। আমাকে আপনি ছোবেন না, বলল মায়া। আহ, আপনাকে ছুতে আমার বইই গেছে। অন্যের জিনিসে আমি হাত দিই না, কিন্তু বোনের গায়ে হাত দেওয়াই যায়। বলে হলুদের বাটি থেকে হলুদ তুলে নিল হাতে। মায়ার দুই গালে আলতো হাতে লাগিয়ে দিল। জয়ন্তন বলল, আয়, তোর গালেও একটু দেই। না বুড়ি, আমার সাদা রঙের শার্টে দাগ লেগে যাবে। এই শার্টটা আমার ছোটো মা উপহার দিয়েছে। মায়া তাদের কথা এড়িয়ে বলল, এখন আর কি করার বাকি, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। অহন্তরে কলসির জল দিয়ে গোসল করাইব। জয়ন্তন বললেন, আমি এত ঠান্ডা জলে গোসল করব না। এই শীতে কতদিন গোসল করো না কে জানে, এই জন্যই তোমার শরীর থেকে গন্ধ আসে, বলল মীর। তার পাশে বুলবুল উপস্থিত হলো। মীরকে বলল, শুনুন কানে কানে, জরুরি কথা আছে। মীর কান পাতল। বুলবুল বলল, মেয়েরা রং মাখিয়ে দেবে, পালান এইখান থেকে। আশেপাশে চেয়ে দেখেন, কেউ নেই ছেলেরা, সবাই পালিয়েছে। মীর ঘাড় উঁচিয়ে দেখল কেউ নেই। আহির রাফিদ কোথাও লুকিয়ে পড়েছে। মীর খুব আত্মবিশ্বাসের সাথে বলল, শোন, আমি মীর, আমাকে রং মাখানো এত সোজা না। আপনি মীর বলেই আমার ভয়। বলেই বুলবুল দ্রুত পায়ে চলে গেল। মীরের পরবর্তী জবাবের অপেক্ষা করল না। মীর মায়ার দিকে তাকালো। তাকে গোসল করাতে চাইছে। সে নাকচ করছে বারবার। মীর সবার মুখের দিকে একবার তাকিয়ে রঙের জলটা মায়ার শরীরে ঠেলে দেয়। আকস্মিক ঠান্ডা জল মায়ার শরীরে পড়তেই সে হাঁ হয়ে উঠল। নিজের শরীরের দিকে নিজেই দেখছে, গোলাপি রঙে ভরপুর। মীর বলল, আমার সামনে কেউ অপরিষ্কারভাবে চলবে তা মানতে পারবো না তো, তাই তোমাকে রঙিন জলে গোসল করিয়ে দিলাম। পাশে থাকা তৃষ্ণা বাকি মেয়েদের উদ্দেশ্যে বলল, মীরকে রং লাগাও। শুনে মীর দৌড় শুরু করে। মেয়েরা পিছু পিছু ছুটছে রং জল ভরা ছোট পাত্র নিয়ে।
মীর নিজেকে ওদের হাত থেকে বাঁচাতে দৌড়ে বাড়ির চৌকাঠ পেরিয়ে বাইরে চলে গেল। সেখান থেকে মেয়েদের চক্ষুর আড়ালে গিয়ে বাড়ির পেছনের প্রাচীর টপকে পুনরায় ভেতরে এলো। বেশ হাঁপিয়ে গেছে মীর। দম ছেড়ে উঠোনের চারদিকে দেখল, রং হাতে সৈন্যদল নেই। বোধহয় বাড়ির বাইরে খুঁজছে তাকে। মায়া এখনও দাঁড়িয়ে আছে কলাগাছের ছাদনা তলায়, একা একা দাঁড়িয়ে আছে। মীর ধীরস্থির পায়ে হেঁটে তার কাছে পৌঁছালো। মীর হাসছে মায়ার ভেজা রঙিন রূপ দেখে। মায়া আফ করে দাঁড়িয়ে আছে, দুহাতের জল মুছছে। মীর হাসি থামিয়ে বলল, বলেছিলাম না আমি মীর, আমাকে রং মাখানো এত সহজ নয়। বলে পুনরায় হাসি শুরু করতেই মায়া পাশে থাকা রং জলের পাত্রটা চটজলদি হাতে তুলে মীরের গায়ে ঢেলে দিল। মীর হকচকিয়ে গেল। বিমোহিত মুখে নিজেকে দেখে, মায়ার দিকে তাকায়। মায়া সশব্দে হেসে উঠল। তার হাসির সময় দীর্ঘায়িত হলো। মায়া হাসিমাখা মুখে মীরকে মুখ বাঁকিয়ে বলল, আমি মীর, আমাকে রং মাখানো এত সহজ নয়, কত দেমাক। বলে সে থামতেই বুলবুলের হাসির শব্দ পাওয়া গেল। বুলবুল মীরকে লাল রঙে রাঙা হতে দেখে হেসে গলে পড়ছে। মীরের প্রচণ্ড রাগ উঠছে। মায়ার কাছে এবং বুলবুলের কাছে হেরে গেছে বলে। দূর থেকে আমজাদ, শালুক, আহির, রাফিদ সহ বড়রা তাদের দেখে হাসছে। এভাবেই যেন আজকের গায়ে হলুদের অনুষ্ঠান আনন্দে মেতে উঠল। দিন ফুরিয়ে সন্ধ্যা নেমে আসলো ধরণীতে। বিয়ের জমজমাট মূল আয়োজন যেন এখন শুরু। দিনের আলোতে বিয়ের বাকি কাজ সম্পন্ন করতে চেয়েছিলেন আমজাদ, পারেননি শহরের আত্মীয় স্বজনদের জন্য। তারা চেয়েছে রাতের আলোতে বিয়ে হবে। চারদিক বাল্ব, দূর দূরে জ্বলবে মশাল, হারিকেন দিয়ে ফুলের মতো তৈরি করা হবে আলোর ভাণ্ডার। অবশেষে তাদের কথা মতো আমজাদ তাই করলেন। অতিথিরা সেজেগুজে হাজির হচ্ছে। পাড়ার মেয়েরা রং বেরঙের শাড়ি, ঘাগরা, বিভিন্ন ধরনের পোশাক পরে হাজির হচ্ছে। মায়া নিজ ঘরের বারান্দায় দাঁড়ানো। ঘরের ভেতরে সবাই তার বিয়ের সাজসজ্জার জিনিসপত্র দেখছে। বিয়ের শাড়ি বেশ চমৎকার, দামি লাল রঙের পাথরের দ্বারা ঘোমটাখানা তৈরি। সন্ধ্যার পরপর সময়ে বিয়ের শাড়ি কাপড় দিয়ে গেছে বুলবুল। গায়ে হলুদের সাথে বিয়ের সমস্ত জিনিসপত্র তখনই দিয়ে যায়। সবাই ঘরে বসে হৈ হুল্লোড় করলেও মায়ার ভেতরটা বিষাক্ত হয়ে উঠছে ধীরে ধীরে। হয়তো আর কিছুক্ষণ, এরপর জীবন মরণের শেষ ধাপে পা রাখবে। তারপর আর চাইলেও সে মীরকে পাবে না, কেবল তার একমুঠো স্মৃতি ব্যতীত। মায়ার ডাক পড়ল ঘর থেকে। মায়া নিজের অভিব্যক্তি পরিবর্তন করে ঘরের ভেতর চলে আসলো। তৃষ্ণা বলল, সবে কাজী এসে হাজির হয়েছে, জলদি তৈরি হয়ে নে। মায়াকে সবাই মিলে বউ সাজাতে শুরু করে। আয়নার সামনে বসা সে। আগে শাড়ি পরিয়েছে, চুলগুলো খোপা করে গোলাপ ফুলের মালা গেঁথে দেওয়া হয়েছে। হাতে চুড়ি, গলায় স্বর্ণের হার। মায়া বউ সেজে নিজেকে দেখছে। সবাই তার রূপের প্রশংসা করছে। সেও মিথ্যা হাসিয়াকে। ধীর পায়ে হেঁটে জানালার পাশে গেল। বাড়ির পেছনের দিকটা জানালার পাশ থেকে স্পষ্ট। পেছনের দিকে কারো আনাগোনা নেই। তার চোখ পড়ে প্রাচীরের দিকে। মুহূর্তে চোখ নামিয়ে ফেলতেই মনে হলো কেউ ওপাশটায় দাঁড়িয়ে আছে। সে আবার চাইল তীক্ষ্ণ কঠিন দৃষ্টিতে। অস্পষ্টভাবে দেখল একজন মেয়ে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। নিশ্চয়ই সামনে কোনো পুরুষ লোক উপস্থিত। মায়া কিঞ্চিত বিস্ময়ে হতবাক হয়ে যায়। কারা এভাবে চুপিসারে কথা বলছে? লোকটির শরীরের গঠন দেখা গেল। বয়স্ক হবেন নিশ্চিত মায়া। মায়া তড়িঘড়ি করে ঘর থেকে বের হতে চাইল। তাৎক্ষণিক তার সামনে পড়ল বুলবুল, হাতে সন্ধ্যার নাস্তা নিয়ে। মায়াকে ঘর থেকে বের হতে দেখে বুলবুল বলল, কোথায় যাচ্ছেন এই সাজে?
মায়া দৃষ্টি এলোমেলো করে বলল, রাফিদ ভাইয়ের কাছে। বুলবুল গম্ভীর মুখে আস্তে ধীরে ফিসফিসিয়ে জবাব দিল, রাফিদ দাদা সেই দুপুরের পর বের হয়েছে, আর ঘরে ফেরেনি। মালকিন প্রচণ্ড রেগে আছেন, সর্দার চিন্তিত বেশ, সেই সাথে মীরদাদাবাবুও গায়েব। গায়েব মানে? গায়েব মানে গায়েব। ওনারা কোথাও গেছেন, নয়তো কিছু হয়েছে। মালকিন, সর্দার, দাদি, সাহানারা মালকিন সবাই কোনো একটা বিষয়ে দেখলাম কানা ফিসফিস করছে। বুলবুল থেমে আবার বলল, আমি আরও একটা কথা শুনেছি। কি শুনেছিস? বুলবুল এবার আরও কিছুটা সতর্কতার সাথে বলল, মালকিন কাউকে মারার নির্দেশনা দিয়েছে।